যখন এক রাজা মাথা নত করতে অস্বীকার করে, যখন মাত্র ৩০০ যোদ্ধা দাঁড়িয়ে যায় লাখো সৈন্যের সামনে, তখন সেটা আর ইতিহাস থাকে না। তখন জন্ম নেয় এক মহাকাব্য। এটা স্পার্টার সেই বীরদের গল্প, যাদের কাছে হার মানা মানেই অসম্ভব, কারণ তাদের কাছে মৃত্যুই ছিল সবচেয়ে বড় সম্মান। তাহলে প্রস্তুত হয়ে যাও এক এমন যুদ্ধ দেখার জন্য যা শুধু পৃথিবীকে নাড়িয়ে দেয়নি, বরং তৈরি করেছে এক অমর কিংবদন্তি। গল্পের শুরু হয় স্পার্টার কিছু যোদ্ধাকে দিয়ে, যারা এক নবজাতক শিশুকে হাতে তুলে দাঁড়িয়ে আছে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে জন্ম নেয় এক ভবিষ্যৎ কিংবদন্তি। এখানেই আমরা দেখি গল্পের প্রধান চরিত্র লিওনাইডাসকে। তখন তার বয়স মাত্র ৭ বছর। স্পার্টানদের নিয়ম ছিল ৭ বছর হলেই শিশুদের পাঠানো হতো কঠোর শৃঙ্খলা আর ভয়ঙ্কর ট্রেনিংয়ের মাঝে। এমন ট্রেনিং যেখানে দুর্বল হয়ে পড়ার কোনো সুযোগই ছিল না। ৩ বছরের নির্মম প্রশিক্ষণের পর লিওনাইডাস যখন ১০ বছরে পৌঁছায়, তার সামনে আসে শেষ পরীক্ষা। এক ঠান্ডা অন্ধকার রাতে তাকে একা পাঠানো হয় বনের গভীরে। সেখানেই তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর নেকড়ে। অন্ধকারে জলজল করা সেই লাল চোখ যেন মৃত্যুরই প্রতিচ্ছবি। কিন্তু লিওনাইডাসের মনে ছিল না কোনো ভয়, না ছিল কোনো হার মানার চিন্তা। তার কাছে তখন শুধু একটাই সত্য ছিল, হয় মারো না হয় মরো। সে নেকড়েটিকে একটি সংকীর্ণ গুহায় ঢুকতে বাধ্য করে, আর ঠিক সুযোগ বুঝে নিজের বর্শা দিয়ে সেখানেই শেষ করে দেয় সেই জন্তুটিকে। বিজয়ী হয়ে যখন সে ফিরে আসে, তার সাহস দেখে তাকে স্পার্টার রাজা বানানো হয়। ক্রুন। বছর পরে লিওনাইডাস আর শুধু রাজা নয়, সে একজন বাবা। তার ছেলে এখন সেই বয়সে পৌঁছেছে যেখানে তাকেও একই ভয়ঙ্কর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই একটি খবর স্পার্টার দেওয়াল কাঁপিয়ে দেয়। সভায় একজন ব্যক্তি, থেরন, রাজাকে জানায় ফারস থেকে একজন দূত এসেছে, যে খুবই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। লিওনাইডাস এক মুহূর্ত দেরি না করে সরাসরি দূতের সঙ্গে দেখা করতে যায়। দূত অহংকার ভরে তাকিয়ে বলে, আমি মহান রাজা জার্কসিসের বার্তা নিয়ে এসেছি। তার সেনাবাহিনী এত বিশাল, যদি তারা তীর ছড়ে সূর্যও ঢেকে যাবে। এই কথা শেষ হতেই লিওনাইডাসের চোখে জ্বলে ওঠে রাগের আগুন। তার কণ্ঠে আর কোনো দয়া ছিল না, ছিল শুধু অপমানের প্রতিশোধ। তার কণ্ঠে আর কোনো দয়া ছিল না, ছিল শুধু অপমানের প্রতিশোধ। তুমি দুটো ভুল করেছ, সে দূতের চোখে চোখ রেখে বলে। প্রথমত, আমার দরজায় এসে আমার রাজাদের কাটা মাথা দেখানো, আর দ্বিতীয়ত, আমার রানীকে অপমান করা। পরের মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই লিওনাইডাস তার শক্তিশালী পা দিয়ে দূতকে এমন জোরে লাথি মারে যে সে সোজা গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। তার চিৎকার দেওয়ালে প্রতিধ্বনি বেয়ে হারিয়ে যায়। আর ঠিক তখনই তার সাথে থাকা ফার্সি সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্পার্টানরা। কিন্তু এটা ছিল শুধু শুরু। ফারসের রাজা জার্কসিস ইতিমধ্যেই লাখো সৈন্য নিয়ে স্পার্টার দিকে এগিয়ে আসছিল। লিওনাইডাস জানত এই যুদ্ধ তাকে নিজের মতো করেই লড়তে হবে। স্পার্টার নিয়ম অনুযায়ী পুরোহিতদের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ শুরু করা যায় না। তাই লিওনাইডাস তার সৈন্যদের নিয়ে পুরনো পুরোহিতদের কাছে যায়। কিন্তু এই পুরোহিতরা ছিল ধূর্ত আর দুর্নীতিগ্রস্ত। তারা পরিকল্পনা শুনে বলে, আমরা আগে ওরাকেলের কাছে জিজ্ঞেস করব। এখানেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। ওরাকেল নিজেদের ঈশ্বরের দূত বলে দাবি করলেও আসলে তারা ছিল লোভ আর ক্ষমতার দাস। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে, এখন যুদ্ধের সময় নয়, এটা উৎসবের মাস, স্পার্টা যুদ্ধ করতে পারবে না। কিন্তু লিওনাইডাস জানত এটা সত্য নয়। সবকিছুই ছিল ঘুষ আর বিশ্বাসঘাতকতার খেলা। কিন্তু লিওনাইডাস ছিল সত্যিকারের স্পার্টান। তার কাছে দেশ, মানুষ আর সম্মানই ছিল সবকিছু। স্পার্টার আইন অনুযায়ী রাজা একা যুদ্ধ করতে পারে না। কিন্তু লিওনাইডাস একটা উপায় বের করে ফেলে। পুরোহিতদের কাছ থেকে বেরোই সে সৈন্যদের জড়ো করে উচ্চস্বরে বলে, আমরা যুদ্ধে যাচ্ছি না, আমরা শুধু উত্তরের দিকে ঘুরতে যাচ্ছি, আর এই ৩০০ জন আমার দেহরক্ষী। এই কথা শুনে তার সবচেয়ে বিশ্বস্ত ৩০০ যোদ্ধা হেসে ওঠে। কিন্তু সেই হাসির ভেতরেই ছিল এক নীরব সত্য। তারা জানত তারা এমন এক যুদ্ধে যাচ্ছে যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব নয়। এদিকে স্পার্টার ভেতরেই জন্ম নিচ্ছিল বিশ্বাসঘাতকতা। থেরন নামে এক নেতা ইতিমধ্যেই জার্কসিসের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। সে পুরোহিতদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যাতে লিওনাইডাস কোনো সাহায্য না পায়। কিন্তু স্পার্টার যুদ্ধ কখনো টাকার ওপর লড়া হতো না, তা লড়া হতো রক্ত আর সাহসে। লিওনাইডাস শেষবারের মতো তার স্ত্রী আর ছেলেকে জড়িয়ে ধরে।
যুদ্ধের উদ্দেশ্যে বের হওয়ার সময় সে শুধু বলে, আমার মানুষদের খেয়াল রেখো, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। সে নিজের গলার হার খুলে লিওনাইডাসের গলায় পরিয়ে দেয়, আর চোখে চোখ রেখে বলে, ফিরে এসো, অথবা তোমার ঢালের ওপর মৃত হয়ে ফিরে এসো। কারণ সে জানত লিওনাইডাস শুধু একজন রাজা নয়, সে নিজেই এক যুদ্ধ যাকে তার শত্রুরাও ভয় পায়। এই কথাগুলো স্পার্টান যোদ্ধাদের জন্য ছিল সম্মানের চূড়ান্ত পরীক্ষা। তাদের কাছে হার নামের কোনো শব্দই ছিল না। এক আবেগমধ্য বিদায়ের পর লিওনাইডাস তার ৩০০ যোদ্ধা নিয়ে রওনা দেয়। তারা স্পার্টা ছেড়ে অনেক দূর চলে গেছে, কিন্তু প্রশ্নটা তখনও থেকে যায়, এই ৩০০ কি সত্যি জার্কসিসের বিশাল সেনাকে থামাতে পারবে, নাকি তাদের আত্মত্যাগ শুধু ইতিহাসের আরেকটা রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে? পথে তারা ২০০ আর্কেডিয়ান যোদ্ধার দেখা পায়। তারা বলে, আমরা শুনেছি তুমি জার্কসিসের বিরুদ্ধে যুদ্ধ করছ, তাই আমরাও তোমার সাথে যাব। কিন্তু এত ছোট বাহিনী কি লাখো সেনার সামনে টিকতে পারবে? লিওনাইডাস শুধু হাসে। তারপর সে আর্কেডিয়ানদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাদের পেশা কি? কেউ বলে ভাস্কর, কেউ বলে কৃষক। তারপর লিওনাইডাস ঘুরে দাঁড়ায় তার স্পার্টানদের দিকে এবং গর্জে ওঠে প্রশ্ন, তোমাদের পেশা কি? এক মুহূর্তেই পুরো সেনা একসাথে চিৎকার করে ওঠে, আমরা সবাই স্পার্টান। তাদের কণ্ঠে ছিল এমন এক আগুন যা প্রমাণ করে শত্রুর সংখ্যা ৩০,০০০ হোক বা ৩০ লক্ষ হোক, ভয় তাদের রক্তে ছিল না। এদিকে দূরের পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক কুঁজো মানুষ তাদের দিকে তাকিয়েছিল। লিওনাইডাস তার উপস্থিতি অনুভব করে, কিন্তু তাকে গুরুত্ব দেয় না। সামনে এগোতে এগোতে তারা পৌঁছায় এক বিধ্বস্ত রাজ্যে। চারদিকে শুধু লাশের স্তূপ, নীরব মৃত্যু আর ধ্বংস। ঠিক তখনই এক আহত শিশু টলটলেতে এসে লিওনাইডাসের কোলে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছিল? শিশুটি কাঁপা কণ্ঠে বলে, এখানে দানব এসেছিল, কালো ছায়ার মতো, অমর। এতটুকু বলেই শিশুটি মারা যায়। আর্কেদিয়ানরা ভয় পেয়ে বলে, ওরা অমর, ওদের হারানো অসম্ভব। কিন্তু লিওনাইডাস শান্তভাবে বলে, এর বিচার আমাদের তলোয়ারই করবে। এরপর তারা যা দেখে তা ছিল নরকের দৃশ্য। পুরো রাজ্যের মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর তাদের লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে লিওনাইডাসের রাগ আরও বেড়ে যায়। সেই রাতেই যেন প্রকৃতি নিজেই যুদ্ধ ঘোষণা করে। পাহাড়ের উপর থেকে স্পার্টানরা দেখে ফার্সিদের বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে। হঠাৎই ভয়ঙ্কর ঝড় শুরু হয়, আর জার্কসিসের বহু যুদ্ধজাহাজ সমুদ্রেই ডুবে যায়। হাজার হাজার ফার্সি সৈন্য মারা পড়ে। স্পার্টানরা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু লিওনাইডাস শান্ত, খুবই শান্ত। সে জানত আসল যুদ্ধ এখনও শুরুই হয়নি। পরের দিন ফার্সির একটি দল সামনে এসে দাঁড়ায়। তাদের সেনাপতি হুমকি দেয়, তোমরা মুষ্টিমেয় সৈন্য, লাখো সেনার বিরুদ্ধে কিভাবে লড়বে? এখনও সময় আছে, জার্কসিসের সামনে মাথা নত করো। এই কথা শুনে লিওনাইডাসের চোখে আগুন জ্বলে ওঠে। সে মুহূর্তেই তলোয়ার চালিয়ে সেনাপতির হাত কেটে ফেলে। এরপর হাজার হাজার ফার্সি সৈন্য সেই সংকীর্ণ গিরিপথে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেটাই ছিল নরকের দরজা, একটা পথ যেখানে সংখ্যা কোনো অর্থই রাখে না। হাজারো সৈন্য মাত্র ৩০০ স্পার্টানের সামনে টিকতে পারেনি। স্পার্টানদের ছিল এক ভয়ঙ্কর কৌশল, ঢাল তুলে সামনে এগোনো আর পেছনের যোদ্ধাদের রক্ষা করা। ঢাল তুলে সামনে এগোনো। ফার্সিরা এটা দেখে ভয় পেয়ে যায়। ধীরে ধীরে স্পার্টানরা শত্রুদের একে একে শেষ করতে থাকে। লিওনাইডাস যেন এক থামাহীন ঝড়। এই খবর পৌঁছে যায় জার্কসিসের কাছে। সে বুঝে যায় তার সামনে কোনো সাধারণ সেনা নয়, বরং স্বয়ং লিওনাইডাস দাঁড়িয়ে আছে। তাই সে আসে সমঝোতার প্রস্তাব নিয়ে। আমি জার্কসিস, ফার্সিদের রাজা, লাখো সেনার দেবতা। আমার সাথে হাত মেলাও, আমি তোমাকে আমার প্রধান সেনাপতি বানাব। পুরো গ্রিসে যদি সবচেয়ে বড় যোদ্ধা কেউ থাকে, তাহলে সেটা তুমি। শুধু আমার সামনে হাঁটু গেড়ে বসো। লিওনাইডাস হালকা হেসে বলে, তোমার কথাগুলো খারাপ না, কিন্তু হাঁটু গেড়ে বসার শর্তটা আমার পছন্দ হয়নি। আর সত্যি বলতে, তোমার সৈন্যদের মারতে মারতে আমার একটু পায়েও ব্যথা হয়েছে। তাই দুঃখিত জার্কসিস, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই কথা শুনে জার্কসিসের চোখে আগুন জ্বলে ওঠে। সে তার সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী পাঠায়। সেখানে শুধু মানুষ নয়, ছিল দানব সদৃশ যোদ্ধাও, যারা ছিল এমন শক্তিশালী, একজনই ১০ জনের সমান। কিন্তু লিওনাইডাসের সামনে তাদের শক্তিও ছিল তুচ্ছ।
এক আঘাতেই সে শত্রুর মাথা দেহ থেকে আলাদা করে দিচ্ছিল। প্রতিটি যুদ্ধেরই কিছু নিয়ম থাকে, যেমন সূর্যাস্তের পর যুদ্ধ থেমে যায়। ঠিক তখনই হাজির হয় হেফাইলটিস, সেই কুজো মানুষটি যে এতক্ষণ তাদের অনুসরণ করছিল। লিওনাইডাস তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছ? হেফাইলটিস বলে, আমিও একজন স্পার্টান, আমার রাজা। আমার বাবা মা স্পার্টারই ছিল, কিন্তু সেখানে নিয়ম ছিল যদি কোনো শিশু বিকলাঙ্গ বা কুজো হয় তাকে সেখানেই মেরে ফেলা হতো। কিন্তু আমার মা আমাকে বাঁচিয়েছিল। আমরা স্পার্টা ছেড়ে চলে আসি। আমার বাবা আমাকে যুদ্ধ করতে শিখিয়েছেন। এই বর্ষা, এই বর্ম সবই তার দেওয়া। লিওনাইডাস শান্তভাবে বলে, তোমার ঢালটা তুলে দেখাও। কিন্তু সে তুলতে পারে না। লিওনাইডাস বলে, স্পার্টান যুদ্ধে পাশে থাকা যোদ্ধাকে ঢাল দিয়ে রক্ষা করে। একটা ঢাল দুর্বল হলে পুরো লাইন ভেঙে যায়। আমি দুঃখিত বন্ধু, আমি তোমাকে এই যুদ্ধে নিতে পারছি না। হেফাইলটিস কাঁদতে কাঁদতে বলে, আমি যুদ্ধের জন্যই জন্মেছি, আমাকে আমার দেশের জন্য মরতে দাও, আমি শহীদের মতো মরতে চাই। লিওনাইডাস শান্তভাবে বলে, তুমি অন্য কাজ করতে পারো, মৃতদের সরানো, আহতদের সাহায্য করা। এই কথাগুলো হেফাইলটিসের হৃদয় ভেঙে দেয়। সে রাগে ফেটে পড়ে, নিজের অস্ত্র ফেলে দেয় এবং সোজা গিয়ে জার্কসিসের কাছে চলে যায়। সেখানে সে লিওনাইডাসের সব গোপন কৌশল ফাঁস করে দেয়। বিনিময়ে জার্কসিস তাকে দেয় সম্পদ, বিলাসিতা, ক্ষমতা, এবং সে হয়ে যায় বিশ্বাসঘাতকের চূড়ান্ত প্রতীক। আর সেই মুহূর্ত থেকেই হেফাইলটিস পুরোপুরি পার্সীয় সেনাবাহিনীর অংশ হয়ে যায়। যুদ্ধে নিজেদের সেরা যোদ্ধাদের হারানোর পর জার্কসিস সিদ্ধান্ত নেয় তার বিশেষ বাহিনী নামানোর। এশীয় জাদুকরদের সাহায্যে সে ভয়ঙ্কর বিস্ফোরক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করে। এই নির্মম যুদ্ধে লিওনাইডাসের এক সেনাপতির মেয়ে মারা যায়। সেই সেনাপতি এতটাই ভেঙে পড়ে যে তাকে সামলাতে ৩ জন মানুষ লাগে। কিন্তু শোকের ভেতরেই জন্ম নেয় প্রতিশোধের আগুন, আর সে সেই আগুন নিয়ে শত্রুদের একের পর এক শেষ করতে থাকে। এদিকে আমরা দেখি লিওনাইডাসের রানী চেষ্টা করছে তাকে বাঁচাতে। সে চায় স্পার্টার পুরো সেনাবাহিনী লিওনাইডাসের সাহায্যে পাঠানো হোক, কিন্তু স্পার্টার সভা এতে রাজি হয়নি। তাই সে যায় সংসদের প্রধান থেরনের কাছে, কিন্তু থেরনের উদ্দেশ্য ছিল অন্ধকারে ভরা। সে রানীর প্রতি লোভী দৃষ্টি রাখে, আর বাধ্য হয়ে নিজের স্বামীর জীবন বাঁচাতে রানীকে সেই অপমান সহ্য করতে হয়। যুদ্ধক্ষেত্রে এক আর্কেডিয়ান এসে লিওনাইডাসকে খবর দেয়, জর্কসেস আমাদের গোপন পশ্চিম পাহাড়ি পথ জেনে গেছে। সে তার সেনাদের একটি দল পাঠিয়েছে পেছন দিক থেকে আক্রমণ করার জন্য। এই কথা শুনে লিওনাইডাস গর্বের সাথে বলে, আমরা স্পার্টান, আমরা কখনো মাথা নত করি না, আর কখনো হার মানি না। মৃত্যু সামনে দাঁড়ালেও আমরা তার সাথেই লড়াই করি। এরপর লিওনাইডাস ডাকে তার বিশ্বস্ত সৈন্য ডিলিওসকে এবং বলে, যাও, আমার রানী আর আমার মানুষদের গিয়ে বলো, আমি কখনো যুদ্ধ থেকে পালাইনি, আর আমি কখনো জর্কসিসের সামনে মাথা নত করিনি। স্পার্টার মাটি আর পানি আগেও আমাদের ছিল, আজও আমাদের, আর ভবিষ্যতেও আমাদেরই থাকবে। শুধু গিয়ে বলো তারা যেন আমাদের মনে রাখে। ডিলিয়স আবেগ ভরে বলে, আর আপনার রানীর জন্য কোনো বার্তা? লিওনাইডাস হালকা হাসে, তার স্ত্রীর দেওয়া জিনিসটি হাতে তুলে ধরে বলে, কিছু বলার মতো শব্দ নেই, কেটা তাকে দিয়ে দিও, আর বলো শুধু আমাদের মনে রাখতে। সংসদ ভবনে রানী দৃঢ় কণ্ঠে বলে, আমাদের লিওনাইডসকে সাহায্য করতে স্পার্টার সেনাবাহিনী পাঠানো উচিত। কিন্তু ঠিক তখনই বিশ্বাসঘাতক থেরন উঠে দাঁড়ায়। এই নারী চরিত্রহীন, সে আমার সাথেও সম্পর্ক করতে চেয়েছিল। এই অপমান শুনে রানী কাঁপতে থাকে। মুহূর্তেই সে তলোয়ার ছিনিয়ে নেয় এবং এক আঘাতে থেরনকে শেষ করে দেয়। শুয়া তার পাশে থাকা সোনার থলি খুলে পড়ে। সবাই বুঝে যায় সে ছিল একজন বিশ্বাসঘাতক, যে জর্কসিসের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে জর্কসিস সামনে এসে দাঁড়ায়। তার সেনাপতি বলে, লিওনাইডাস, তোমার মুষ্টিমেয় সৈন্য লাখো সেনার বিরুদ্ধে কিচ্ছু না, তোমার হার নিশ্চিত। তবুও যদি বাঁচতে চাও, জর্কসিসের সামনে মাথা নত করো, তাহলে তুমি হতে পারো গ্রিসের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, পুরো পৃথিবী শাসন করতে পারো। শুধু তোমার ঢাল আর বর্ষা ফেলে দাও। লিওনাইডাসের চোখে জ্বলে ওঠে আগুন।
হঠাৎ তার ছোড়া বর্ষা হাওয়ায় ঘুরে গিয়ে জর্কসিসের গালে আঘাত করে। তার দামি অলংকার ভেঙে পড়ে, গাল কেটে যায়। আর ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে তীরের বৃষ্টি নামে। লিওনাইডাস ও তার যোদ্ধারা এক এক করে মাটিতে লুটিয়ে পড়ে। এক রাজা যে নিজের জীবনের চেয়ে জনগণকে বেশি ভালোবেসেছিল। এক যোদ্ধা যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। মৃত্যুর আগে লিওনাইডাস এক ঝলক দেখে। তার স্ত্রী আর সন্তান যেন অন্য এক জগতে তার অপেক্ষায়। সংসদ ভবনে ডিলিয়াস দাঁড়িয়ে বলে, রাজা কোনো স্মৃতিস্তম্ভ চাননি, না কোনো জয়ের গান। তিনি শুধু চেয়েছিলেন তার মানুষ যেন তাকে মনে রাখে তিনি কখনো মাথা নত করেননি, আর কখনো পরাজয় মানেননি। এই ছিল স্পার্টার বীরদের গল্প। এই গল্পটা শুধু যুদ্ধের ছিল না, এটা ছিল সম্মান, ত্যাগ আর অবিচল বিশ্বাসের গল্প। লিওনাইডাস হারেনি, সে ইতিহাসে অমর হয়ে গেছে। যদি তুমি এই কিংবদন্তির শেষ যাত্রা অনুভব করে থাকো, তাহলে একটা ছোট্ট লাইক আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এখানে গল্প শেষ হয় না, এখানে গল্প শুধু কিংবদন্তি হয়ে বেঁচে থাকে। ধন্যবাদ। দেখা হবে পরের যুদ্ধে।